হয়েছে এরই মধ্যে বদল খান এই জিনিস সারা মেয়েরাটা বিগড়ে যায়। জগৎ, এই জগৎ, এই শয়তানি মেয়েটা যা সারা শব্দ পাচ্ছি না যে জগৎ, এই জগৎ। কি হলো কি? এরকম করে চিল্লিয়ে যাচ্ছ কেন আমাকে? কি হয়েছে? বেশ করবো চেঁচাবো। ওই কোথায় যাওয়া হয়েছিল শুনে? দেখতেই তো পাচ্ছ জল আনতে গেছিলাম। জায়গা পাসনি বলে এতক্ষণ ধরে কি করা হচ্ছিল? কি করা হচ্ছিল সেটা তো নিজের চোখে দেখে এলে পারতে। জানো না কলতলায় জল আনতে গিয়ে কতক্ষণ লাইন দিতে হয়? লাইন দিতে গিয়েছিলে না লাইন মারতে গিয়েছিলে? আগে কি জানি না ভেবেছিস বাবুদের ওই চাকর সেই উড়িয়াটার সঙ্গে যে কি ফষ্টি নষ্টি হচ্ছে তা আমি জানি না ভেবেছিস? বাবা ভালো মতো সবকিছু না জেনে তুমি আমাকে এই খবরদার বলছি আমার সামনে একদম ওই শেষকানুনি গান ওই সময় চোখে জল দেখলে আমার নেশাও একেবারে জল হয়ে যায়। যাবে কি এই নটু শরীরে বাটির থেকে এক বদল চুল্লো নিয়ে আইতো। তোমার মান সম্মান না থাকতে পারে কিন্তু আমার আছে। মরে গেলেও আমি ওই ছুরিখানা থেকে মদ আনতে যেতে পারবো না। আমি মাতা বাপকে মাতালো বলা ওই তোর টাকায় মাল খাই না তোর বাপের টাকায় শেষ করে ফেলবো। আই তোকে আমি একেবারে করে ফেলবো। আমাকে মাতাল বলে গালি দেওয়া? আমি মাতাল? আমাকে ধরবি তো ধর না শয়তানিকে আমি ফোন করে ফেলবো। দ্বিতীয়বারটা করে হাত তুলে তোমাকে আমি বাবা বলে ক্ষমা করবো না। দাদা তোরা কি পাগল হয়ে গেলি? যা চলে যা এখান থেকে চলে যা। না বাবা বলে শুধুমাত্র বাবা বলে এতদিন আমি অনেক সহ্য করছি কিন্তু আর নয়। আজ আমি একটা হেসেল তো করেছি। বাবা যাই হন না কেন তবু তিনি বাবা আর বাবার প্রতি এমন কিছু করা উচিত নয় যা দেখে সারা দুনিয়া তুমি ধিক্কার দেবে। ওই বাবলার বন্ধু পল্টু। সাক্ষী বল্টু এরা আমায় খুন করতে চেয়েছিল। আমি থানায় যাব, ওদের নামে ডায়েরি করবো, ওদের আমি জেলের ঘাড়ে টানাবো। বাবলা মাথা গরম করিস না তো। জানো বল্টু সকালে ঘুম থেকে উঠেই এই মদ দিয়ে কুলকুচি করে মুখ ধোয়া আমার পুরনো অভ্যেস। তারপর এক গ্লাস মদে খানিকটা চিনি আর লেবুর রস মিশিয়ে। তবে হ্যাঁ এই বিকেলে যদি শরীরটা করে ম্যানেজমেন্ট করে না তাহলে এক গ্লাস মদে 2 চামচ গ্লুকোজ বলে খেয়ে নেয়। আর রাতে আমি কোনোদিন খালি খাবার খাই না। বয়স হয়েছে তো হজম শক্তি তেমন আর নেই, তাই এই হাফ বোতল মাল খেয়ে আমি রাতটা পার করে দিই। এবার তুমি বলো বল্টু বুড়ো বাপের এই সামান্য শখটুকু যদি এরা পূরণ করতে না পারে তাহলে ওদের জন্ম দিয়ে আমার ফায়দাটা কি হলো শুনি? তাই এখন কি মনে হয় জানো বল্টু এইসব কুসন্তানের চেয়ে নিঃসন্তান হয় আমার অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। এই মদের নেশায় মাতাল অনেক ভাই ওকে হলো রাজা বলে। আমি ঢের মাতাল দেখেছি ভাই কিন্তু আমার রুটিন করে মধ্যে মাতাল কিন্তু আমি কখনোই দেখিনি। আজকে আমাকে ছুরিখানা থেকে মদ আনতে বলছিল, তাদের রাজি হয়নি বলে আমার চুলের মুঠি ধরে মারছিল। সে কি ওর উপরে হাত তুলতে দেখলেন আমার মাথা ঠিক থাকে না পল্টু। সে বাবা হোক আর ভগবানই হোক তার হাত দুটো আমি তো ভেঙে নেব। ওসব কথা ছাড়। আমার কি মনে হচ্ছে জানিস তোর বোনের জন্য কোনো একটা চাকরি মানে কাজ হলে ভালো হতো।
বাড়িতে থাকলে তো সে বাবার সাথে অশান্তি, কাজে কাজে সূত্রে বাড়ির বাইরে থাকলে। দোহাই বলবো, দোহাই বলবো। নিজে বোন মনে করে তুই যদি একটা কাজের ওরে বোকা, তোর বোন মানে তো আমারও বোন, আর বোনের জন্য যা করবো তো আমি নিশ্চয়ই করবো। তা তোমার পড়াশোনা কর তোর বোন? ঠিক আছে ঠিক আছে, আমাদের কোম্পানির ম্যানেজার বাবুকে বলে তোমার একটা চাকরির ব্যবস্থা করছি, দরকার হলে অফিসে একদিন একটা ইন্টারভিউ দিতে হবে, কেমন? আরে ওতে ভয় পাওয়ার কিছু নেই, ইন্টারভিউতে লোক দেখানো ব্যাপার মাত্র, আসলে আমার কোথাতেই চাকরিটা হয়ে যাবে। কি আনন্দ, কি আনন্দ! আমার আমার চাকরি হবে, আমি টাকা রোজগার করতে পারবো। ও বাবা, বাবা শুনে যাও, তোমার টগর এবার চাকরি করবে, পয়সা রোজগার করবে গো। কি আনন্দ, কি আনন্দ! চাকরিটা হবে মানে বোনকে দেখে তো মনে হচ্ছে বাইরে যাবার মতন ভালো শাড়ি টাড়িও নেই, তুই এক কাজ কর বাবলা, এই 2000 টাকা না, তুই একটা ভালো শাড়ি আর গ্লাস কিনে দিবি, কেমন? আর সেই শাড়ি পরে বোন যেন ইন্টারভিউটা দিতে আসে, কেমন? তোর এই দয়ের দান আমি জীবনে ভুলবো না রে পল্টু, জীবনেও ভুলবো না। দাদা, হ্যাঁ দাদা, দাদা লোকটা মানুষ নয় রে দাদা, লোকটা মনে হয় দেবতা, তাই না দাদা? দেবতা কিনা জানি না বোন, তবে আমি বলবো একটা সত্যিকারের মানুষ, দাদা তাই তো? এই টগর, হ্যাঁ আমি বেরোচ্ছি বুঝলাই, এই টাকা নিয়ে আমি তোর জন্য একটা ভালো শাড়ি আর ব্লাউজ কিনেছিলাম, কেমন? আজ আমার কি আনন্দ! ভগবান এবার বোধহয় মুখ তুলে চেয়েছেন, তাই তো আমার জীবনে দুঃখের মেঘ সরিয়ে আমার নতুন সূর্য উঠে এসেছে, তাই তো আমার হঠাৎ করে পাওয়া দাদাটা আমার জীবনটাকে বদলে দিয়েছে। কিন্তু দাদা যে প্রতিদান করেছে তার প্রতিদানেও আমি কিছু একটা দেবো। আগামী ভাইফোঁটায় আমি আমার দাদার কপালে ভাইফোঁটা দিয়ে বলবো, ফোটা দিয়া করিনু বরণ, তোমার তো জীবন রে, তোমার তো মরণ। তুই আবার আমার পেছনে পেছনে এসেছিস? মুই তোর পাছে পাছে আউছি, তারপর মুই যখন তোর সিটিতে সিঁদুর দিয়ে করি বউ সাজাইছি, তখন মুই আগে আর তোমার তো পাছে পাছে দিবি। তুই এখান থেকে যাবি নাকি বাবাকে ডাকবো বলতো? তোর বাপ এখন আসিতে পারিবনি, তোর বাপকে মুই হাফ বোতল চুল্লু ঘুষ দিয়া উল্লু বানাইয়া বাহারে খাড়া করে রেখে মুই ভিতরে আউছি। তুই এখানে কেন এসেছিস? যতক্ষণ না মুই বাহার যাউছি, তোর বাপ কাউকে বাকু ভেতর বাকু আসিবাকু দবানি। তুই এখানে কেন এসেছিস? তোরে নিমন্ত্রণ করিবাকু। নেমন্তন্ন? হ্যাঁ, আজ রাতের দিদিমণি জন্মদিনের পার্টিরে ম্যানেজার বাবু সঙ্গে দিদিমণির বাহাঘর পাকা কথা হইব, আর সেই সাথে তোর আর মোর বাহাঘর পাকা করে নিতে মুই তোরে নিমন্ত্রণ করিবাকু আউছি। তোকে আমি বিয়ে করব? কখনো না রে মুখ পোড়া, কখনো না। আমি যখন তোর চোখের সামনে অন্য একটা ছেলেকে বিয়ে করব, আর তখন তুই মনের দুঃখে বলবি কি এ তুই ভালোবাসা কইরা ছিলি, মুখটা বাঁকায় চলে গেলি। এ তুই ভালোবাসা কইরা ছিলি, মুখটা বাঁকায় চলে গেলি, গেলি কিসের গরবে গরবে। কি বুঝলি? এই তো সেদিন গায়ে পড়বে, তুই ভালোবাসা কইরা ছিলি, মুখটা বাঁকায় চলে গেলি। তুই ভালোবাসা কইরা ছিলি, মুখটা বাঁকায় চলে গেলি, গেলি কিসের গরবে গরবে। এই তো সেদিন গায়ে রাতের বেলায় স্বপন দিলি, কোনো কথা না বলিনি,
এই তো সেদিন গাইলে জীবানী মরতে গোটাই কথা শোন। যা বাপ চলি গেল, নিশ্চয় লাজে চলি গেল। মোর তো ডগরের মধ্যে পাপি দিতে লাজ লাগুছে। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল ছোটদা বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু কিন্তু আজও সে আর ফিরে এলো না। আসবে বা কি করে? বৌদি যে তাকে যা তা বলে গালাগাল দিত, অকারণে অসম্মান করতো। না না, আমি আর এই বাড়িতে থাকবো না। ছোটদার মতো আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। তুই কোথায় যাবি অমর? জানি না বড়দা, আমি জানি না, তবে এই বাড়িতে থাকতে আমার বড্ড ভয় করে। তুমি তুমি দেখে নিও বড়দা, ছোটদার মতো আমি একদিন এই বাড়ি ছেড়ে। ওরে চুপ কর হতভাগা, তুই চুপ কর। কেন তোরা বাড়ি ছেড়ে চলে যাবি? আমি বুঝি তোদের কেউ নই। সৎ দাদা বলি তোদের উপর আমার কোনো অধিকার নেই। তাই তোদের মনে করি, তবে চাই যা, চলে যা, চলে যা আমার সামনে থেকে। তোদের কাউকে আমি চাই না, কাউকে না। কেন না বড়দা, কেন না? তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। হতভাগা ইন্দ্রটা তার অভিমানটাকে বড় করে দেখলো। তার দাদার এই বুকের ব্যথাটা একবারও বোঝার চেষ্টা করলো না। ওকে কি এমন বলেছিলাম, ও বাড়ি ছেড়েই চলে গেল। অথচ ওর বৌদি কতই না কটূক্তি করলো। কই সেদিন তো বাড়ি ছেড়ে গেল না। তবে বড়দা, এই তো কিছুদিন আগে জানিস অমর, তোদের শয়তানি বৌদিটা অনেকদিন থেকে তোদেরকে বাড়ি থেকে তাড়ানোর মতলব করছিল। সে কি? একদিন ওই শয়তানি বৌদিটা ইন্দ্রকে বাড়ি থেকে তাড়ানোর জন্য মিথ্যে নাটক সাজিয়ে বলছে যেমন করে হোক বাড়ি থেকে দূর দূর করে তাড়াবো। আর তা না হলে পরে ওই মিনসে ভাই ভাই করে একেবারে ফকির করে ছাড়বে। চলে যায়। নিজের মায়ের পিঠে ভাই শুধু কথা ছিল, সৎ ভাইদের জন্য কেউ এত করে? দাদা দাদা, আরে এই যে বৌদি, দাদাকে ডাকো তো, আজ আমার কলেজের মাইনে দিতে হবে। ওইসব বায়না ফেনা আমি বুঝি না। আরে তোমাকে কিচ্ছু বোঝার দরকার নেই, তুমি শুধু দাদাকে ডেকে দাও, দাদা সব জানে। আরে যাও যাও যাও, ডাকো ডাকো ডাকো। আমি তার বাপের চাকরানি নয় রে, আটকুড়ির দাদা। বৌদি, কাজ চলে যায়। এ তুমি কি বললে বৌদি? আমার মায়ের সম্পর্কে তুমি এত বড় কটু কথা বলতে পারলে? বলেছে, ব্যাস করেছে। আমার- কারণ তোর এই মায়ের নামে না এক গ্লাস জল খেতেও আমার ঘেন্না হয়। বৌদি, চলে। বৌদি, এ তুমি কি বললে বৌদি? আমার মা মারা যাওয়ার পর আমি তো তোমাকে আমার মায়ের আসনে বসে পুজো করি বৌদি। আর আর তুমি কিনা সেই মায়ের সম্পর্কে আমার এত বড় কটু কথা বললে? হ্যাঁ বললাম কারণ তোর মা ছিল একটা নাচ। বন্ধ করো বৌদি, বন্ধ করো, তোমার ওই মিথ্যে প্রলাপ বন্ধ করো। এই কথা তুই বিশ্বাস না করলে পরে এটাও সত্যি, আর যেমন সত্যি তোর জন্ম পরিচয়। কি বললে বৌদি? আমার আমার জন্ম কি বৌদি? কি বলো বৌদি, বলো কি আমার জন্ম পরিচয়? আমি কি করে জানবো? সেটা অবশ্য তোর বাপই ভালো বলতে পারতো। শুনেছি তোর মা নাকি বিয়ে 9 মাসের মধ্যেই তোকে জন্ম দিয়েছে। তাই তো সকলের সন্দেহ তুই আমার শ্বশুর মশাইয়ের সন্তান, নাকি তোর মা বিয়ের আগে অন্য কোনো বাবু ধরে তোকে জন্ম দিয়ে পালিয়েছে। এই
জীবন তুই কুৎসিত। আচ্ছা আমার বড় তাকে আমি জিজ্ঞাসা করবো না। বাবু জন্ম যদি দিলে মাগো, জন্ম যদি দিলে মাগো, সুখ দিলে না কেন? কি পাপ আমি করেছিলাম দয়াল তুমি বলো? জন্ম যদি দিলে মাগো, জন্ম যদি দিলে মাগো, সুখ দিলে না কেন? কি পাপ আমি করেছিলাম দয়াল তুমি বলো? কি পাপ আমি করেছিলাম দয়াল তুমি বলো? সেদিন এত দুঃখেও ইন্দ্র বাড়ি ছেড়ে যায়নি। আমার সব কথা শুনে শান্ত হয়ে গিয়েছিল, অথচ ওই দিন আমি কি এমন করলাম ইন্দ্র বাড়ি ছেড়েই চলে গেল। বলো না বর্দা, সত্যি কি ছোটটার জন্ম কলঙ্কি ঢাকা? সত্যি কি আমাদের মা বাইজি? ওরে না রে না, সবই তোর বৌদির বানানো মিথ্যে ষড়যন্ত্র। তোদের মা ছেড়ে আমারই মায়ের এক দূর সম্পর্কের বোন, ভালো নাচ গান করতে পারতেন। আমার মা এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, তাই আমার মাই বাবাকে বাধ্য করেছিলেন তার সেই দূর সম্পর্কের বোনকে বিয়ে করতে। আর তিনি হচ্ছেন তোদের সেই গর্ভধারিণী মা। আমাদের মা তাহলে বাইজি নন? না রে হতভাগা, না। মায়ের শুধু একটাই জাত, সে হলো মা। মায়ের শুধু একটাই পরিচয়, সে হলো মা। আজ আমার একমাত্র বোন মিস প্রিয়া লাহিড়ির বার্থডে অনারের পার্টি, তাই আপনারা সকলে ওকে আশীর্বাদ করুন। ওর আগামী জীবন যেন হাসি খুশি আর আনন্দে ভরে ওঠে। Ladies and gentlemen, এখন আপনার সামনে নৃত্য গীত পরিবেশন করবেন মিস প্রিয়া লাহিড়ি। বৌদি, তুমি সেই গানটা গাও। জন্মদিন জন্মদিন তোমার শুভ জন্মদিন বৌদি
যেন বাড়ি বাড়ি ফিরে আসে এইখান সারা জীবন উজাড় করে ভালোবাসে একদিন যেন শুধুদিন ফিরে আসে এইখান সারা জীবন উজাড় করে ভালোবাসে নিচে নিচে গিয়ে প্রজাপতি হয়ে মনটা করুণী নিচে নিচে গিয়ে প্রজাপতি হয়ে মনটা করুণী জন্মদিন জন্মদিন তোমার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমি আপনাদের একটা গুড নিউজ শোনাবো। আমার কোম্পানির ম্যানেজার নিশিত আর আমার বোন প্রিয়া পরস্পরকে ভালোবাসে। তাই ওদের স্বর্গীয় ভালোবাসাকে স্বীকৃতিতে আমি সানন্দে ঘোষণা করছি আগামী 13 পার্ট প্রিয়া আর নিশিতের ম্যারেজ। জাস্ট 1 মিনিট, আমাদের বিয়ের ব্যাপারটা অ্যানাউন্স করার আগে আপনার কাছে কিন্তু আমার রিকোয়েস্ট আছে, যদি আপনি আমায় অনুমতি দেন। অনুমতি কি বলছো ব্রাদার? আজ থেকে তো তুমি আমার ভাবি ভগ্নিপতি, তাই কোনো কিছু বলা বা চাওয়াটা তোমার অধিকার, তোমার দাবি। তাহলে আমার দাবিটা আগে শুনুন বড়দা। আপনার বোনকে বিয়ের যৌতুক হিসেবে আমাকে কিন্তু আপনার কোম্পানির 50% শেয়ার লিখে দিতে হবে। তোমরা সবাই অবাক হয়ে গেলে, তাই না দাদা? তাই না বৌদি? আরে বাবা, নিশিত তোমাদের সঙ্গে একটা রসিকতা করছিল, তাই না নিশিত? না পেয়ে না, রসিকতা নয়, আমি না নিশিত না, ভালোবাসাকে পণ্য সাজিয়ে কখনো উচ্চস্বর স্বপ্ন দেখা যায় না নিশিত। তাই আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এতগুলো মানুষের সামনে তুমি আমার ভালোবাসা কেমন করে মিথ্যে করে দিও না। তুমি বলো, তুমি এতক্ষণ ধরে যা বললে সব মিথ্যে মিথ্যে মিথ্যে। থামো, নিজের ভালো পাগলও বোঝে, কিন্তু একটাই দুঃখ আমার যে নিজের ভালো তুমি নিজেই বুঝলে না। তা বলে আমি এবার বুঝবো না কেন? তাই আমারও সব কথা শুনুন আপনারা। এই মিথ্যা হাতে সিঁদুর পরিয়ে আমি আমার লাইফ স্টাইলকে এভাবে বরবাদ করতে পারবো না। তাই প্রিয়াকে যদি বিয়ে করতে হয়, যৌতুক হিসেবে অবশ্যই হতে হবে ওই লাহারিয়ান কোম্পানির 50%। পর্দা বৌদি, তোমরা দেখলে তো আমি যাকে নিয়ে ভালোবেসেছিলাম, যাকে নিয়ে সারা জীবন স্বপ্ন দেখেছিলাম, সেই নিশিত আমাকে একটু ভালোবাসে না বৌদি, আমাকে একটু ভালোবাসে না। তুমি একটু শান্ত হও ঠাকুরছি। কি হলো? দেখো তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে নিজের বোনের সুখের চেয়ে তোমার কাছে কি অর্থ সম্পত্তি বড় হলো? তুমি কি পাচ্ছ না আমার প্রিয়ার সুখের জন্য কোম্পানির 50% শেয়ার ওই নিশিতের নামে লিখে দিতে? পারতাম সরমা, শুধু 50% নয়, আমি আমার কোম্পানির পুরো শেয়ারটাই নিশিতের নামে লিখে দিতে পারতাম। কিন্তু আমি যে নিরুপায় সরমা, কোম্পানির অর্ধেক অংশ যে জয়ন্তর নামে, ও যদি আপত্তি করে। তোমার সিদ্ধান্তের উপর আপত্তি জানাবো আমি? তো তোমার বিশ্বাস হয় না? ওরে জয়ন্ত, জয়ন্ত কিন্তু তুমি তোমার সৎ আদর্শ দিয়ে মনের মতো করে মানুষ করেছো দাদা। সেই নিজের আদর্শের উপর তোমার আস্থা নেই দাদা? আছে রে জয়ন্ত, আছে। তবুও তোর সামান্যটুকু সম্মতি পেলে আমি যে মনে বড় সাহস পাই। তোমার যে কোনো সিদ্ধান্তের উপর আমার পূর্ণ সম্পত্তি আছে দাদা। ছোটদা, তুই নিজের কানে শুনলি তো আমার ভালোবাসা স্বরূপ হিসেবে নিশিত পর্দার কাছে। জানি রে বোন, জানি। এই অপরাধ নিশিতের একার নয়, এই অপরাধ আমাদের এই অসুস্থ বিকৃত সমাজে। আমরা প্রথার বিরুদ্ধে যতই লম্বা চওড়া লেকচার দিই না কেন, আমরা মনে প্রাণে অনেকে চাই ওই পণ প্রথা নামক অন্ধ কুসংস্কারটা সমাজে পাকাপাকি ভাবে তাই তো সংবাদপত্রের পাতায় পাতায় দেখা যায় আকাঙ্ক্ষিত বর পণ দিতে না পারায় গৃহবধূদের আত্মহত্যা। বাপের বাড়ি থেকে আরো টাকা আরো গয়না এনে দেওয়ার চাপে গৃহবধূদের নির্মম ভাবে খুন। কিন্তু আমি বেঁচে থাকতে আমার বোনের কখনোই এই পরিণতি হতে দেব না। তাই পণ প্রথার প্রতি আমার সাই না থাকলেও আমার একমাত্র বোনের সুখ শান্তি আর ভালোবাসার জন্য আমি কথা দিচ্ছি প্রিয়ার স্মৃতির সিঁদুরের স্বীকৃতির মূল্য স্বরূপ
নিশিতকে আমি আমার কোম্পানির অর্ধেক অংশ। দাঁড়াও ভাইয়া দাঁড়াও, মাইয়া বললে পিয়া বহিনকে আমাদের এতই ফেললা যে উহার সুখ শান্তি কেনার লগে ওই হিজড়াটার কাছে হাত পাততে হইব। হ্যাঁ, হিজড়াই তো, তোমাদের মধ্যে অনেকখানি পুরুষের গুণ আছে, তাই বলে মাইয়ারও গুণ কিছু কম নাই। যে মোটা টাকা বরপণের লোভে বিয়ার পিড়িতে বসতে চায়, বইয়ের ভরণ পোষণের দায় নিতা ভয় পাইয়া ওই শ্বশুর বাড়ির মোটা টাকায় ভবিষ্যৎ করতে চায়, সে শুধু হিজড়াই নয়, ওই হিজড়ারও অধম। আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনার মাথাটা না ঘামালো চলবে। এসব প্রিয়া, আমাদের বিয়ের ব্যাপারটা আমরা নিজেরা এনাউন্স করিনি। আমার হাতটা ছেড়ে দাও নিশি, কারণ এই হাতটা ধরার আর তোমার কোনো অধিকার নেই। আমার কথা শোনো। হ্যাঁ, অপ্রিয় হলেও একটা সত্যি কথা শোনো, আমি তোমার বিবেক বুদ্ধি রুচিবান দেখে আমি তোমাকে ভালোবেসেছিলাম। আজ তুমি যে তোমার বিকৃত মনে রুচিবোধ দেখালে, তাতে আমার মনে হয় তোমার মতন শিক্ষিত বাদরের গলায় মুক্তোর মালা নয়, জুতোর মালাই মানায়। আমি Scoundrel! Out! I say get out from here! ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কথাটা আমার মনে থাকবে, তবে তুমিও মনে রেখো পিয়া রানী, আমি ছাড়া তোমার গলায় অন্য কারো বরমালা উঠবে না, কারণ আমি তা উঠতে দেব না। ঠিক আছে ভাই, কপাল রে, তোর কপালটাই মন্দ, বিষয় জিনিস প্রয়োগে কম হয়েছে। এটা তুই কি করলি হতভাগী? এমনি করে নিজের ভালোবাসাকে তুই তাড়িয়ে দিলি। আজ আমার ভালোবাসা হরিণীর মতন হারিয়ে গেছে দাদা, তাই তো আমার ভালোবাসা আমি তো হরিণীর কাছে দিশাহারা। চুপ করো, চুপ করো ভাই, তুমি চুপ করো। তুমি দেখে নিও, এর চেয়েও ভালো পাত্র দেখে আমরা তোমার বিয়ে দেব। আরে বোন, নিশিতের চেয়েও আরো উচ্চ শিক্ষিত পাত্রের সঙ্গে আমরা তোর না ছোট্ট না, আমি কোনো উচ্চ শিক্ষিত ছেলেকে আর বিয়ে করবো না রে দাদা, কারণ ওদের মন বলে কোনো কিছু নেই দাদা। ওরা উচ্চ শিক্ষিত সার্টিফিকেট দেখে বরপণের দাবি বাড়ায়, ওদের মন ওদের বুদ্ধি কুদিকটাই কুশিক্ষায় ভরে গেছে। তাই তো আমি তোদের সবার সামনে কথা দিচ্ছি, আমি কোনো উচ্চ শিক্ষা ছেলেকে বিয়ে করবো না। বিয়ে যদি আমাকে করতে হয়, তাহলে গ্রামের কোনো সহজ সরল বোকা সখ্যা নিরক্ষর পাত্রকে আমি বিয়ে করবো বর্দা, আমি নিরক্ষর পাত্রকে বিয়ে তোর কপালটাই মন্দ। আর পারছি না, একটা চাকরি আর সামান্য আশ্রয়ের খোঁজে হন্যে হয়ে ঘুরে ঘুরে আজ আমি বড়ই ক্লান্ত। কিন্তু কেউ আমায় দয়া করে একটা চাকরিও দিল না। আমার অপরাধ, আমি শিক্ষিত। এই তো সেদিন একটা চাকরির আশায় একটা নামি কোম্পানির অফিসে গিয়ে দেখলাম কোম্পানির ম্যানেজার কি যেন আপন মনে বলে চলেছেন, ইম্পসিবল। এই ম্যানেজারের সিটটাতে বসতে আমার একটু ভালো লাগছে না। তাই তো কৌশলে ভালোবাসার টোপ ফেলে মালিকের একমাত্র বোনকে স্বীকার করেছি। এবার তোকে সামনে রেখে ম্যানেজার থেকে হয়ে যাব আধা মালিক, তারপর এক সময় আসল মালিককে এমনি করে ছুঁড়ে ফেলে আমি হয়ে যাবো লাহারিয়ান কোম্পানির পুরো মালিক। কে? আমার নাম ইন্দ্রনাথ রায়। কি চাই এখানে? আমি যে কোনো একটা চাকরি চাইতে এসেছি। হোয়াট? তোমার এত সাহস? তুমি কিনা ডাইরেক্ট আমার অফিসে যাবো চাকরির দাবি করো? দাবি নয় স্যার, দাবি নয় স্যার, সে স্পর্ধা আমার নেই স্যার। আমি বড্ড অসহায় স্যার। 7 দিন ধরে চাকরি আসায় হন্যে কুকুরের মতো ঘুরে বেড়েছি।
কিন্তু কেউ আমার উপর একটু দয়াও করেনি। সঙ্গে সঙ্গে যে টাকা পয়সা ছিল সবই স্যার শেষ হয়ে গেছে। আজ যদি আপনি স্যার একটু দয়া না করেন তাহলে হয়তো আমাকে না খেতে পেয়ে মরতে হবে। আচ্ছা তা তোমার কোয়ালিফিকেশন? হ্যাঁ স্যার, আমি 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 শুদ্ধ এমএ পাস করেছি স্যার, ফার্স্ট ক্লাস পাস। তাহলে এবার তুমি আসতে পারো। আপনাদের এই কোম্পানিতে চাকরি করার জন্য আমার এই কোয়ালিফিকেশন কি যথেষ্ট নয়? এই কোয়ালিফিকেশনের জন্যই তুমি আজকে গিয়ে এমএ শুরু করবে, তারপর আমার ওয়ার্কারকে খেপিয়ে তুলবে, তারপর এক সময় মালিককে হাত করে আমাকে হাঁটিয়ে হয়তো আমার এই সিটটা দিয়ে তুমি হাত বাড়াবে। না না না, আপনি কি বলছেন? আমি তুমি যে সম্পূর্ণ নিরক্ষর হতে তাহলে আমি হয়তো একটু ভেবে দেখতাম। এখন তুমি আসতে পারো। না স্যার, এখন আমাকে তাড়িয়ে দেবেন না স্যার। আপনি আপনি যা বলবেন আমি তাই করবো, যা চাকরি দেবেন আমি তাই নেবো। কিন্তু তাহলে তোমাকে আমি ভেবেছেন আপনি সৌভাগ্যক্রমে শেখরের উচ্চ শেখরে বসছেন বলে আজ আমার মতো বেকার যুবকের জীবন নিয়ে পরিহাস করতে পারছেন। কিন্তু বলুন তো স্যার, শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় কোন অংশে আপনি আমার কম? কোন বিশেষ শিক্ষার বলে আপনি সৌভাগ্যের উচ্চ শিখরে বসে সুখের রাজভোগ করছেন, আর আমার মতো একজন গরিব ছেলে এক মুঠো খাবারের জন্য হন্যে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে? কেন স্যার, কেন? এর উত্তর কি আপনি দিতে পারেন স্যার? উত্তর কি আপনি দিতে পারেন? তোর নিবি তুই তো নে তোর উত্তর। আমি কি করছি? এ তো আমার মানে না। আমার মতো বেকার যুবকের জীবনে হাত চোখ করে শুধু অনুনয় বিনয় মানায়, প্রতিবাদ মনে না। স্যার স্যার, আমার বড় ভুল হয়েছে স্যার, আমার বড় ভুল হয়েছে। আমি ক্ষমা করে যে কোনো একটা চাকরি দিন স্যার, যে কোনো একটা চাকরি দিন। শিক্ষিত বলে সেদিন একটা চাকরি পেলাম না, যে শিক্ষার জন্য আজ আমি ঘর সংসার আত্মীয় স্বজনদের ছাড়তে বাধ্য হয়েছি, আর সেই শিক্ষাই আজ আমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। না 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 না, আজ থেকে আর নিজেকে আমি শিক্ষিত বলে পরিচয় দেবো না। আজ থেকে আমার পরিচয় হবে আমি এক মূর্খ, আমি এক অশিক্ষিত, আমি এক নিরক্ষর। হাই রাম, এই যে মেঘ না চাইতেই জল, নিরক্ষর পাত্র চাই বলে এত বিজ্ঞাপন দেওয়াও, এখনো পর্যন্ত নিরক্ষর পাত্রের পাত্র পাওয়া গেল নাই। আর এদিকে অরিজিনাল নিরক্ষর জীবনের নিরক্ষরতা বোঝা না বইতে পারে, একেবারে হাওদাস করতেছে। কে আপনি? আরে তোমাগো ভাগ্যদাতা। ভাগ্যদাতা তার মানে? আরে তুমি তো নিরক্ষরে, মানে লেখাপড়া কিছু জানো না তাই তো? আমি নিরক্ষর, মানে লেখাপড়া কিছু জানি না, কিছু না। বিড়ালের ভাগ্যে একেবারে সেরা গেছে। কিছু বলছেন? না না, মানে এই খবরের কাগজটা দেখো। দেখি, এই যে নিরক্ষর পাত্র চাই বলে বিজ্ঞাপন, সেই সময় সুন্দরী মহিলার ছবি। কি ভাবছো হে? খবরের কাগজটা ভালো করে দেখলে? কি আর দেখবো বাবু, আমি কি আর ছাই এসব পড়তে পারি? শালা বোধহয় একেবারে গন্ডমূর্খ। কিছু বলছেন? না মানে এই যে খবরের কাগজে সুন্দরী মায়া ছবিটা দেখতেছো, এ হইল গিয়া কোটিপতির একমাত্র বহিন। শিক্ষিত প্রেমিকের কাছে ধোকা খাইয়া এখন নিরক্ষর পাত্রকে বিয়ে করার বায়না ধরাইছে। শিক্ষিতা মহিলা কিনা একজন নিরক্ষর পাত্র বিয়ে করতে চায়? আরে সে ভাবনা তোমার নয়। তুমি যদি ওই আমার কথা মতো কাম করো তাহলে তোমারে আর ভবিষ্যতের ভাবনা ভাবতে হইব না। কি যে বলছেন? আপনার কথাবার্তা আমি কিছুই বুঝতে পারছি না। আরে বোঝাবুঝির কোনো দরকার নাই, তুমি তো নিরক্ষরে, কাজে পাত্র চাইতে তোমার কোনো অসুবিধা হবে না, তাই কইছিলাম। অসম্ভব, একজন শিক্ষিত মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। শালা বুদ্ধ কারে কয়? শালার মধ্যে অনেকখানি মূর্খামি আছে, তাই বলে পাগলামিও কিছু কম নাই। আরে ভাই, কে তোমারে বিয়ে করতে কইছে? যা করবে তো এই আমি করুম। আমি শুধু ওই পাত্র সেজে একটু অভিনয় করবে, অভিনয়। পাত্র সেজে অভিনয়? হ্যাঁ, এটা এক ধরনের চাকরিও ধরতে পারো। এর জন্য তুমি ওই প্রত্যেক মাসে 10,000 টাকা করে মাইনা পাবে, আর সেই সঙ্গে পাবে
একেবারে জামাই আদর। কিন্তু কতদিন আমাকে এই কাজটা করতে হবে? যতদিন না আমাকে কম পড়া হয়। তোমারও ঘরে বন্দুক রাখি আছে, শিকারটা আমি করুম, তার ভাগও তুমি পাবে। এখন কও তুমি রাজি কিনা? লোকটা কথার মধ্যে অনেক কিছু রহস্য আছে মনে হচ্ছে। তাও থাক, ওনার কথা মতো যদি অভিনয়ের কাজটা করতে পারি, আর যাই হোক থাকা খাওয়া মাইনে সবই মিলবে। আরে কি ভাবলে তোমরা? মানে ভাবছিলাম যে আপনাদের চাকরিটা কিন্তু মন্দ নয়, আমি কিন্তু এক কথায় রাজি। সাবধান, আমারও নাম বিষধর বিশ্বাস। আমারও কথাগুলো বড্ড সরল, তাই বলে আমারও মধ্যে গড়লো কিছু কম নাই। বেসাল যদি কিছু করে আসো, তাহলে সবল খাইয়া একেবারে হরিবোল হইয়া যাবে। না 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 না, আপনি কিছু মনে করবেন না। আমি আমি আপনি আপনি যা বলবেন না, আমি আমি তাই করব। আপনি আপনি যা বলবেন তাই করবো। আমি বলুন বলুন না, কি করতে হবে বলুন। তবে আসো এসো না, আমাকে হাতে হাত মেলাইয়া ফেলো। গোপাল রে, তোর কপালটাই মন্দ। আমি আর কাঁদবো কেন? যে আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলেছে, আমি তাকে মনে প্রাণে ঘৃণা করি। আই হেট ইউ নিশিত, আই হেট ইউ, আই হেট ইউ। আমি জানতাম নিশিতকে কোনোদিনই ভুলতে পারবি না, তাই আমি নিজে গিয়ে নিশিতের কাছে ক্ষমা চাই, ওকে এ বাড়িতে ডেকে নিয়ে আসবো রে প্রিয়া। না রে ছোট্টা, নিশিত এখন আমার কাছে অতীত, তাই অতীত নিয়ে ভাবতে এখন আর আমার ভালো লাগে না। আমি তোদের 2 সপ্তাহ টাইম দিচ্ছি, তার মধ্যে তোরা আমার কোনো নিরক্ষর পাত্র জোগাড় করে আনবি। প্রিয়া, হ্যাঁ ছোটদা, আমি তো তোকে বলেই দিয়েছি ছোটদা। নিশিতকে নিয়ে আমার এখন আর ভাবতে একটু ভালো লাগে না। কেন বুঝিস না তুই? কেন বারবার নিশিতের কথা তুই? আমি তো কোনো ব্যবস্থা করছি না প্রিয়া। আরে 2 সপ্তাহ ধরেছো কি পেয়া হইন? আমি তো আজই তোমাকে লগে একটা নিরক্ষর পাত্র খুঁজে আনছি। নিরক্ষর পাত্র? ভাই, আপনার নাম কি? নাম ওই গোবর্ধন গড়গড়ি, গ্রামের কলা তো, তাই আমার নাম কইতে লজ্জা পাচ্ছে। আপনি সবকিছু ভালোভাবে জেনে আমাদের বাড়িতে এসেছেন তো? আমিও আরে সবকিছু ভালো করে বুঝিয়ে দিয়েছি। আমার প্রশ্নের উত্তরগুলো উনি দিলেই ভালো হয়। আরে কেন দিবে নাই, কেন দিবে নাই কও না, কও। আচ্ছা, আপনি যে সত্যি সত্যি নিরক্ষর, তা আমরা কেমন করে প্রমাণ পাবো? সবকিছু তো প্রমাণ হয় না মেম স্যার। যেমন আপনার চেহারাটা কোন দুশ্চিন্তার প্রমাণ, আপনার ওই চোখে চলে দাগটা কান্নার প্রমাণ, তেমনি আমার নিরক্ষরতার কোনো সঠিক প্রমাণ নেই মেম স্যার। সেটা আবার চোখ, মুখ আর চেহারার রং দেখিয়ে আপনাকে বুঝিয়ে নিতে হবে। রং দিয়ে কিন্তু সবকিছু চেনা যায় না। যাই মেম স্যার, যাই। সূর্যের একটা রং দেখে যেমন চেনা যায় সকালকে, তেমনি সূর্যের অন্য রং দেখে চেনা যায় সন্ধ্যাকে। বাহ, আপনার কথাগুলো তো ভীষণ সুন্দর, শুনে তো মনেই হয় না যে আপনি নিরক্ষর। বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা পড়ে কি মনে হয় ওনার শিক্ষার মান স্কুলের গণ্ডি পর্যন্ত পেরোয়নি? রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আপনাদের মতো শিক্ষিত মানুষের কাছ থেকে যতটুকু শুনেছি ম্যাম স্যার, শুধু রবীন্দ্রনাথ নয়, নজরুল, বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামকৃষ্ণ প্রত্যেকের সম্পর্কে কিছু না কিছু জেনে ওনাদের সামান্যটুকু আদর্শ অন্তত অনুসরণ করার চেষ্টা করে চলেছি। হাউ স্ট্রেঞ্জ! না জেনেও আপনি কি না এ হইল গিয়া এই বিষধর বিশ্বাসের কালেকশন। তাহলে তোমার দাদারে কইয়া ওই বিয়ের তারিখটা
না, আমি কিছুদিন ওনাকে নানান কিছু ভাবে আমি ওনাকে পরীক্ষা করে নিতে চাই যে উনি সত্যি সত্যি নিরক্ষর না আমার জীবনের প্রতারক। প্রতারক? কিছু মনে করবেন না আপনি, কোন একটা অনিবার্য কারণে পুরুষ যাত্রার উপরে আমার ঘৃণা জন্মে গেছে, আর আমার মনে হয় না আপনি সেই দলে পড়েন। তবুও আমি আপনাকে কিছু পরীক্ষা করে নিতে চাই, তাই আমি আপনাকে বলছি আপনার নামটা আমার ভালো লাগেনি, তাই আপনি আমাদের বাড়ির অতিথি, আপনাকে আজকে থেকে আমি অতিথি বলেই ডাকবো। অতিথি যখন তোমাগো মনের অতিথি হইব, তখন আমাগো কাম ভি শুরু হইব। কপাল রে তাহলে অতিথিকে নিয়ে আমি এখন বাড়ির ভিতরে যাই। আরে তুমি আর অতিথি কও কেন? ও হবু জামাই কও, হবু জামাই নাকি কবে গোবর্ধন? না বিশ্বাস না, ওই নামটা আপনি আর উচ্চারণ করবেন না। শুনলেন না, পিয়া ওনার নতুন নাম দিয়ে গেল অতিথি। এবার থেকে আমরা ওনাকে অতিথি বলে ডাকবো, কেমন? আসুন ভাই, ভিতরে আসুন। এখন তোমারে অনেকখানি ভেতরে ঢুকতে হইব, তাই বলে বাইর হওয়ার পথটাও ভুললে চলবে না। ভয় করছে। আরে ভয়? কিসের ভয়? না মানে মেয়েটা যদি আমি সত্যি সত্যি বিয়ে করতে চাই। আরে বিয়ে করতে চান কি হে? আমাকে মনে হয় তো ওই মাইয়াটারে তোমারে বিয়ে করাই সারু। সর্বনাশ! তোমাকে সর্বনাশ না হইলে আমাকে প্রশ্ন আসবে। শোনো হে ছোকরা, ওই মাইয়াটারে আপাতত ভালোবাসার আশ জাগাইতে হইব, তারপরে আপাতত তুমি ভেতরে বিশ্রাম করো, যাও। পরে কথায় কি করতে হইব তা আমি সব তোমায় পরে বলে দেবো। যাও যাও, এখন ভেতরে যাও। আমার একটা কথা আছে বস, আমার কিন্তু 1 মাসের মাইনে আগাম চাই, আর টাকাটা আজকে হলেই ভালো হয়। কেমন? আপনি টাকাটা রেডি করুন আর আমি তাতে বিশ্রাম করি। লাউ ঠেলা, এই যে দেখতাছি শালা আমাগো চাইতো বড় সিটিং বাই, শালা কাম করার আগেই মাইনা চায়। সবারই ভাবেছিলাম অনেকখানি বোকা, এখন দেখতাছি শালাগো কিছু কম না। তবে আমারও কোনো চিন্তা নাই, রত্নের খনি তো আমাগো হাতের মোটায়, শুধু হাতটা বাড়াইলেই মোটাটা অমনি অমনি ভর্তি হইয়া যাইব। সরমা, সরমা বহিন, এক গ্লাস জল নিয়ে আইতো, আমার বড্ড তেষ্টা লাগতাছে। ও শালি যখন আমাগো স্ত্রী ছিল, তোর হাতের শরবতটাও আমাগো কাছে জল মনে হইতো, আর শালি এখন পরের স্ত্রী হনের পর ওর হাতের জলটাও আমাগো কাছে শরবত মনে হইতাছে। আসলে আসলে পরের স্ত্রী হইল গিয়ে আমাগো কাছে পুরুষের মধ্যে একেবারে তার স্ত্রী। এই নাও, এখন থেকে কিছু চাইলে মহাদেবকে চাইবে। কেন? ও আমাগো পার্বতী থাকতে আমি অন্যের কাছে চাইতে যাব কেন? শান্তি। চুপ! ও নামে তুমি আমাকে ডাকবে না, কারণ তোমার শান্তি মরে গেছে। কিন্তু আমার প্রেম তো এখনো মরেনি। শান্তি, চুপ করো, চুপ করো বলছি। আমাকে তুমি আর নরকের পথে ঠেলে দিও না। কেন তুমি আমার জীবনে না হয়ে আমার জীবনে সুখ শান্তিকে গ্রাস করতে এসছো? আমাকে দয়া করে একটু শান্তি দাও, একটু শান্তি দাও। আমাকে 7 বছরের হিসেব চাইতে। 7 বছরের হিসেব? হ্যাঁ,
আমি তোমাকে লগে 7টা বছর মিথ্যা মিথ্যা জেল কাটিয়াছি। সেই 7 বছরে আমাগো কামনা বাসনা আমি সুদ সমেত তোমাগো কাছ হইতে আদায় করিয়া নেব। নারী শয়তান, তা তুই কিছুতেই পারবি না। আজকে আমি আমার স্বামীকে ডেকে তোর স্বরূপটা আমি প্রকাশ করে দেবো। কপাল রে, তোর কপালটাই মন্দ। তুই যদি আমার স্বরূপটা তোর স্বামীর কাছে প্রকাশ করি, তাহলে আমিও তোর স্বরূপটা তোর স্বামীর কাছে প্রকাশ করিয়া দেব। আমার স্বামী তোর কোনো কথাই বিশ্বাস করবে না, কারণ আমি যে তোর স্ত্রী ছিলাম তার কোনো প্রমাণ তোর কাছে নেই। আছে 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 আছে, আমাগো কথার মধ্যে হয়তো অনেকখানি মিথ্যা আছে, তাই বলে ছবিটার মধ্যে সত্য কিছু কম নাই। আমাকে দিয়ে দাও, দাও বলছি, দাও। নিশ্চয় দেবো, নিশ্চয় দেবো। এর জন্য মূল্য দিতে হইব 10,000 টাকা। আরে টাকার কি দরকার, তোর ওই হাতের বাকি বালা সোনাটা। না না, সেদিন একটা বালা হারিয়ে গেছে বলে মিথ্যে কথা বলছি। আজ যদি এটা তোমাকে দিয়ে দিই, তাহলে আমার স্বামীকে আমি কি জবাব দেবো? দয়া করো, দয়া করে তুমি আমাকে একটু শান্তি দাও গো, একটু শান্তি দাও, একটু শান্তি দাও। গলাটা দিবি না এই ছবিটা তোর স্বামীর? দিচ্ছি, আমি ভালো না, আমি দিচ্ছি গো। ছবিটা দেখো না, ছবিটা দেখো, আমাকে দুজনের কি সুন্দর মানিয়েছে নাকি গো? হ্যাঁ ভালো কথা, যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ ভালো কথা, কিন্তু নেগেটিভটা আমার কাছে রইল। কখন কি কাজে লাগবো সে তো পরেই বলে দেবে। কপাল রে, তোর কপালটাই মন্দ। করুণাময়, তুমি আমাকে কোন বিপদের মাঝে জড়িয়ে দিলে ঠাকুর? এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ তুমি আমাকে বলে দাও দয়াময়, উপায় বলে দাও ঠাকুর, উপায় বলে দাও করুণাময়, উপায় বলে দাও। কিসের উপায় সরমা? কোন উপায়ের কথা ভেবে তুমি এভাবে কাঁদছো? না মানে আমি বলো সরমা, কেন আজ তোমার চোখে জল ঝরছে? আজ দীর্ঘ 7 বছর আমাদের বিয়ে হয়েছে, কই কোনোদিন তো তোমায় এভাবে কাঁদতে দেখিনি। তাহলে আজ তুমি কি এমন আঘাত পেলে যার জন্য তুমি এইভাবে কাঁদছো? যদি তাই বলছো তাহলে বলতে পারো, সন্তানহীনতার ব্যথায় আরে বুকটা যখন টুকরে 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 কাঁদবে, তখন তুমি কি আমাকে চুপ করাতে পারবে? বলো, সান্ত্বনা দিতে পারবে? তুমি কেন হঠাৎ এই কথা বলছো সরমা? আমি জানি না। যদি নাই পারবে তাহলে কেন বারবার এই মায়ের মন গায়ে তুমি বাঁচা দাও গো? বলো না, কেন বাঁচা দাও?
সন্তানের জন্ম দিতে চির অক্ষম সরবা। ডাক্তারি পরীক্ষায় বারে বারে প্রমাণিত সেই নির্মম সত্যটা আমি তোমায় কেমন করে বলি সরবা? আমি তোমার হতভাগ্য স্বামী। শারীরিক ত্রুটির কারণে আমি তোমায় সন্তানের জন্ম দিতে চির অক্ষম সরবা। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো সরবা, আমায় তুমি ক্ষমা করো। আমার হঠাৎ করে পাওয়া দাদাটা বলেছে আমার নাকি চাকরি করে দেবে। চাকরি পেলে আমি বাবা তারনাথের কাছে মন্দিরে গিয়ে পুজো দিয়ে বলবো, হে বাবা মহাদেব, তুমি আমার মনের ইচ্ছে পূর্ণ করো বাবা। তোর ইচ্ছা পূরণ করিবাকু মুই আউছি টগর। মহাদেব বল টগর, তোর কি ইচ্ছা হଉଛି? তোর মোড়া মুখ দেখতে। তাই দেখ, হ্যাঁ মোরা মুখ, তুই তোর মোরা মুখ দেখতে চাওছু টগর? তোর মনে কি টিকে দয়া মায়া নাই? মুই না তোর ভগবান। ভগবান, তোকে আমি বিয়ে করবো না রে মুখ করা। আমি অন্য ছেলেকে বিয়ে করব। আর আমি বিয়ে তো এখন করবো না, আমি চাকরি করব, চাকরি। তখন তোকে আমি চাকর করে রাখবো, বুঝেছিস? সব বরেই তো বইয়ের চাকর রে টগর। মুই ভি মোর বইয়ের চাকর হই করি রইবি, তুই মতে ফরমাইশ করবি। ওগো শুনছো, মোর মুড়টাই টিকে ভালো করে হাত বুলাইয়ে দাও, মোরটা টিকে টিপে দাও, তারপর কইবি কি? মোর ছাতিটাই টিকে হাত। মুই লাজে মরে যাও। চুপ কর মুখ করা, তুই যা এখান থেকে, যা বলছি। না মুই জীবানি। আমি আর কদিন পরে চাকরি পাবো, তারপরে একটা ভালো ছেলে দেখে বিয়ে করব। আর তখন তুই আমার বরের সেবা করার জন্য তোকে আমি চাকর করে রাখবো, চাকর। হ্যাঁ? এই কথাটা তুই কই পারু টগর? না না, মুই থাকতে অন্য ছাকে তুই, না না মুই বিশ্বাস করি পাইনি। তুই মোর ছাতি, তুই মোর মুড়টাই হাত দিয়ে করি তো। তোর মাথায় হাত দিয়েই আমি বলছি, নে দেখ, আমি অন্য ছেলেকেই বিয়ে করব। হ্যাঁ? তুই মোর মুড়টাই হাত দিয়ে করি, এত বড় কথাটা কই পারু টগর? না না মুই বিশ্বাস করি পাইনি। তুই মোর ছাতিটাই হাত দিয়ে করি কো। না, আমি তো ছাতিতে হাত দিতে পারবো না। মুই বুঝে লাউছি কি? তুই মিছা কথা কইছু। মোর ছাতিতে হাত দিয়ে করি মিছা কথা কই পারবি নি। এটিতে তোর আর মোর প্রেম জমা রউছি। এই দেখ, এদিকে আয়। এটিতে হাত দিয়ে কইলে তোর ছাতিটা বি ফাঁকি করি একেবারে ছাতরাং হই যাব। এই ছাত্রা, এদিকে আয়। এই তোর বুকে হাত দিয়ে বলছি রে, আমি অন্য ছেলেকেই বিয়ে করব, করব, করব। ওরে মোর টগর রে, এই, ছাতকে ছাড়া তুই কাউকে বাহা করতে পারবি না। ওই তো দেখো করে দিবি একদম। এই, ছাড়, ছাড়, ছাড়। শালা দেহ খারাপ। এই হাফ বোতল মাল ঘুষ নিয়ে আমি তোকে আমার মেয়ের সাথে শুধু কথা বলার পারমিশন দিয়েছিলাম, আমার মেয়েকে জড়িয়ে ধরবার পারমিশন নয়। বাবা, আজ তোমার লোকে শুনছে। শোনো, শোনানোর জন্যই তো আমি বলছি। এই ছাড়া এক বোতল মালের দাম ছাড়। কেন? মুই তো হাফ বোতল দেউছি, আবার গোটাই বোতল কেন দিবা? কেন দিলি না রে শালা? জানিস না যে মেয়েদের গায়ে হাত দেওয়া মানে তাদের ইজ্জতে হাত দেওয়া? তাই এই হাফ বোতল মাল ঘুষ দিয়ে এক বোতলের ফায়দা না। বাবা, তুই থাম। এই হারামি, এক বোতল মালের দাম দিলি তোকে, তাহলে লোক ডেকে জোর করে আমার মেয়ের সাথে বিয়ে করতে বাধ্য করাবো। বাবা, আমি বিয়ে করব না, আমি চাকরি করব, চাকরি। মহাদেব, তুই এখান থেকে যা তো, যা বলছি। না মুই জীবানি। শোনো গো শ্বশুর বাপ, মুই তোমাকে গোটা নয়, পুরো 4 বোতল মধ্যে দাম দিব। তুমি জলদি করে লোক ডাকি মোর বাহাটা দিয়ে দিও। 4 বোতল? 4 বোতল কাহি কি শ্বশুর বাপ, মোদের বাহাটা হয়ে গেলে মুই তোমাকে দিন বেড়াল ভর্তি মদ আনি দিব। আরে
আমার ভোলা মহেশ্বর বাবা। আজকাল ছেলেরা বাবাকে দেখে না, কিন্তু জামাই ঠিক দেখে। তাই তোমাকেই আমি আমার একমাত্র জামাই করবো বাবগণ। না বাবা, আমার মতামত না দিয়ে তুমি আমার বিয়ে না, কিছুতেই না। আমি তোর বাবা, কাজেই আমার মতটাই সব। যার সাথে আমার ইচ্ছে হবে তার সাথেই তোর বিয়ে দেবো। বাবা, তোমার মেয়ে শুধুমাত্র বিয়ে করে সংসার করবার জন্য জন্মায়নি পুরাণ কাকা, ওর জীবনে অনেক সুখ অপেক্ষা করে আছে। মুই মোর সব সুখ টগরকে দিয়ে দিব। শ্বশুর বাপ, তোমার বিটিরে বাহা করিবাকু কোনো বর দাবি করবানি। মোর গোটাই দাবি, আর তা হিলা দিয়া ওই টগরের টোকা টুকি বাপ হওয়া। বলে যা যা বলছি। আমি বলছি ও যাবে না। আজই আমি ওর সাথে তোর বিয়ে দেবো। আই তো তোর মোর তো বর সাজাই দিবি। আই যা যা চলে যা এখান থেকে। আমি অনেকবার বলেছি আমি বিয়ে করবো না, করবো না, করবো না, আমি চাকরি করবো। তুই চাকরি করবি? কেন করবে না পুরাণ কাকা? আজকালকার দিনে মেয়েরাও ছেলের সঙ্গে পাল্লে দিয়ে চাকরি করছে। তাছাড়া আমি নিজে আমাদের কোম্পানিতে তোমার মেয়ের একটা চাকরি করে দেবো, আর সেই জন্য আজ আমি তোমার বাড়িতে এসেছি। ও মিছা কথা কই ছন্তি শ্বশুর বাপ, ওকে তাড়াইন দে। আরে হারামজাদা, আমি তোকে দাঁড়াবো। যা ভাগ এখান থেকে। আমি কারোর সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। এই কি কও শ্বশুর বাপ, টিকে আগে কইলা মোটেই জামাই করবা। বেশ করেছি বলেছি। দরদাম করলেই যে জিনিস কিনতে হবে তার কি মানে আছে? হ্যাঁ, যা বেরো বলছে এখান থেকে, নইলে এই মদের বোতল দিয়ে আমি তোর মাথা ভাঙবো। ওরে বাবা রে, মুই যাওছি টগর, মুই যাওছি। তবে যাবার সময় একটা কথা বলে যাই টগর। কি কথা? বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো। এই হয়েছে। এইসব ছেলে সমাজে সত্যি বিশ্বাস করতে হবে। এই দেখো না, আমি সরল বলে কেমন আমাকে পড়িয়ে মেয়েটিকে বিয়ে করবার মতলব বাড়ছিল। আর্টিস্ট তুমি এসে পড়েছিলে বাবা। 100 টাকা ধার হবে বাবাজি, টগরের মাইনে পেলেই শোধ দিয়ে দেবো। বাবা, 100 নয়, এই পুরো 500 টাকাই রাখো। আর এই টাকা তোমাকে শোধ দিতে হবে না। তুমি মানুষ নাও বাবা জীবন, তুমি সত্যি দেবতা। চলো ওই পল্টু বাবাজিকে চা করে দে। আমি ততক্ষণ ওই নটুসুরির ভাটির থেকে ঘুরে আসি। এই মদের নেশায় মাতাল হওয়া অনেক সুখের ভাই। বাবা, হলেও মনটা যেন রাজা বনে যায়। এ কি করলেন? বাবাকে আপনি এতগুলো টাকা দিয়ে দিলেন, পুরো টাকাটাই তো মদ খেয়ে ফেলবে। আপনার খাওয়ার জন্যই তো দিয়েছি। আপনি একটু বসুন, আপনার জন্য এক কাপ চা করে নিয়ে আসি। কি করছেন? আপনি আমার হাত ধরলেন কেন? চায়ের আর দরকার নেই তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এসো এসো বসো। কথা মানে ইন্টারভিউ। আমাদের অফিসে কিছু অসুবিধা থাকায় ইন্টারভিউ আমি বাড়িতে নিতে এলাম। বাড়িতে নেবেন আপনি আমার ইন্টারভিউ? হ্যাঁ, তবে একটা কথা টগর, তোমায় যে আমি চাকরি করে দেবো, তার বিনিময়ে তুমি আমায় কি দেবে? আপনাকে দেওয়ার মতো আমার কি আছে বলুন? আছে অনেক অমূল্য সম্পদ।
সম্পদ লুকিয়েছে তোমার এই দেহটার মধ্যে। ওই অমূল্য সম্পদ যে আমি চাই টগর। এত কান্নার কি আছে? এতে কি সুখভোগ আমি একাই করলাম? সামান্য দেখো সুখভোগ কি তুমি? আপনাকে আমি দাদা বলে ডেকেছিলাম, দাদা বলে আপনি আমাকে ছেড়ে দিন। কিন্তু না টগর, কিন্তু না, তোমাকে আমি বিয়ে করব, আগে তোমার চাকরিটা হয়ে যাক তারপর। কিন্তু চাকরিটা হবে কেমন করে পল্টু? এখনো যে টগরের ইন্টারভিউটা হলো না। আরে হয়ে গেছে হয়ে গেছে, ম্যানেজার বাবু নির্দেশ ইন্টারভিউটা আমি বাড়িতে নিয়ে নিয়েছি। তাহলে চাকরিটা হবে তো পল্টু? আরে ওই নিয়ে তুই একদম চিন্তা করিস না, আমি চাকরিটা নিশ্চয় হয়ে যাবে। তার সময় আমি তোর বোনের চাকরির জয়েন্ট লেটারটা দিয়ে যাবো। কেমন? যাক, এইবার আমি নিশ্চিন্ত, বুঝলি টগর? এবার তোর চাকরিটা হয়ে গেলে এই টগর আমার দিকে তাকা, একটু টাকা দেখি টগর। তোর রে টগর, তোর চোখে জল কেন? আনন্দে রে দাদা, আনন্দে। আমার চাকরি হবে না, সেই আনন্দে আমার চোখে জল আসছে। আনন্দে আনন্দে। পাগলি একটা, বুঝলি টগর? পল্টু আমাদের খুব ভালো রে টগর, খুবই ভালো। তাই তো নিজে বাড়িতে এসে তোর ইন্টারভিউটা নিয়ে গেল। আচ্ছা টগর, তোর কি ইন্টারভিউ নিয়ে গেল টগর? কি ইন্টারভিউ নিল? অনেক কিছু রে দাদা, অনেক কিছু। আমি বোন হয়ে নিজের মুখে ইন্টারভিউর কথা দাদাকে কিভাবে বলবো রে দাদা? কিভাবে বলবো? কিভাবে কিভাবে বলবো দাদা? আমি নিজে বোন হয়ে ইন্টারভিউর কথা নিজের মুখে বলতে পারবো না দাদা, বলতে পারবো না, বলতে পারবো না। টগর এইভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলে কেন? তাহলে কি টগর ইন্টারভিউ খুব একটা ভালো হয়নি বলে সে কাঁদছে? কাঁদিস না রে বোন, কাঁদিস না, একদম কাঁদিস না। পল্টু যখন কথা দিয়েছে তোর চাকরি হবেই হবে। অতিথিকে আমি যতবার পরীক্ষা করেছি ততবারও নিখুঁতভাবে আমার পরীক্ষায় সাকসেস হয়েছে। তাই তো অতিথির মনের অগোচরে আমি যেন ওকে ভালোবেসে ফেলেছি। না না, আমার একবার শেষবারের মতন ওকে পরীক্ষা করে নিতে হবে যে ও আমার জীবনের সত্যিকারের নায়ক না খলনায়ক। ওই তো অতিথি এদিকে আসছেই। অসহ্য যন্ত্রণা, আমার মাথাটা ছিঁড়ে গেল। কে কোথায় আছো? কি যন্ত্রণা! কি হয়েছে? কি বলছে? কি হয়েছে? আপনি চিৎকার করছেন কেন? আমার মাথাটা অসহ্য যন্ত্রণায় ফেটে গেছে, শিগগিরই ডাক্তার ডাকো। এখন আমি কি করি? কাকে ডাকি? বাড়িতে কে আছেন? শিগগিরই আসুন। আপনি তো দারুণ মানুষ। অসহ্য যন্ত্রণা, আমার মাথাটা ফেটে গেছে, আপনি ডাক্তার না ডেকে মানুষ দেখছেন? কিন্তু আমি এখানে কোথায় ডাক্তার পাবো? আরে বাবা, আমি তো এখানে কিছু চিনি না। ফোনের পাশে ডায়েরিতে
করছিস কি? তুই তো নিরক্ষর পড়তে পারিস না, তাহলে ফোন ডায়াল থেকে ফোন নাম্বার খুঁজতে গেলে তুই তো ধরা পড়িস। কিন্তু মেম সাহেবের এই অসুস্থতা, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও না। আমি কেমন করে ফোন নাম্বার খুঁজবো মেম সাহেব? আমি তো পড়তে পারি না। একটা কাজ করি, আমি ছোট বাবুকে ডেকে নিয়ে আসছি, আমি ছোট বাবুকে ডেকে নিয়ে আসছি। সব কষ্ট আমার সেরে গেছে তোমার স্পর্শে, সব কষ্ট আমার সেরে গেছে। তার মানে আপনি আর একবার আমি তোমাকে পরীক্ষা করে নিচ্ছিলাম যে তুমি সত্যি সত্যি নিরক্ষর নাকি প্রতারণ। কেন কেন মেম সাহেব কেন? আমি গরিব নিরক্ষর বলে আমায় এইভাবে পরীক্ষা নিচ্ছেন কেন মেম সাহেব কেন? না অতিথি না, আমি তোমাকে নিয়ে রসিকতা করছি না অতিথি। আমি আর একবার তোমাকে পরীক্ষা করে নিয়ে যাচ্ছিলাম যে তোমার মনের ভালোবাসায় আমি যেন সারা জীবন থাকতে পারি। মেম সাহেব নয়, তুমি আমাকে তুমি বলে ডাকবে, বলো পিয়া। হ্যাঁ পিয়া, আমার প্রিয়া। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে ভালোবাসিবার, এই তো এসেছে ভালোবাসিবার। তুমি কি করলে প্রিয়া? আমার সম্বন্ধে কোনো কিছু না জেনেই তুমি কি না? আমি কিচ্ছু জানতে চাই না। তুমি যেখানে আমাকে নিয়ে যাবে তারাই আমার আত্মীয়, তুমি যেখানে রাখবে তারাই আমার আত্মীয় পরিজন। না প্রিয়া, না তা হয় না প্রিয়া, হয় না। আমার যে আত্মীয় স্বজন থাকতো আমি স্বজনহীন, ঘর থাকতো গৃহহারা যাযাবর। তাছাড়া যে মিথ্যের উপর ভরসা করে তুমি আজকে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছো, যেদিন তোমার কাছে তা প্রকাশ পাবে সেদিন কি তুমি আমাকে এইভাবে মেনে নিতে পারবে প্রিয়া? না 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 না, একটা মেয়ের সঙ্গে প্রতারণা করা আমার পক্ষে সম্ভব নয়। তার আগে আজ রাত্রি আমি এখান থেকে পালাবো। তার আগে আমি তোমাকে পা দুটো কাটিয়ে নেবো। আমায় ক্ষমা করুন, সহজ মেয়ের সঙ্গে প্রতারণা করে আমি তাকে ঠকাতে পারবো না। ও মাইয়া বইলে ও আর উপর একেবারে দরদ উতলে উঠছে। আমার লগে 10,000 টাকা লইয়া আমারে প্রতারণা করতাছো, তার কি
হইব। আমি আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দেবো। দেখো এসবরা, আমার 1000টা চোখ নাই, কিন্তু নজর আছে। লক্ষ চোখের নজর, আর সেই নজর দিয়ে আমি পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজিয়া দেখো। তুমি কথা হইতে আসো, ওর মধ্যে কিছু গন্ডগোল খুঁজে পাইতো, তোমারে আমি পুলিশে দিয়া। আপনি আপনি যা বলবেন আমি তাই শুনবো। বলুন বলুন, আমি কি করতে হবে বলুন। আপাতত ওই পেয়ার সঙ্গে ভালোবাসাবাসিটা আরো গাঢ় কইরা ফেলো, দরকার হলে বিয়াটা সারা ফেলো। কিন্তু বিয়ে করে তাকে আমি কোথায় তুলবো? আরে সে ভাবনা তোমাগো নয়, তোমাগো জন্য আমি একটা ঘর ঠিক করিয়া দেবো। দরকার হলে একদিনের মতো বাপ মা জোগাড় করিয়া দেবো। আগে বিয়েটা করো এসবরা, তারপর না হয় ওই বৌমারে আমায় দিয়া। কথাটা, বিয়েটা করলেও আমি সেই বউকে আমি তোমার হাতে তুলে দেব না। তোমার এখানে সংসার করণের লগে আনা হয় না, নকল বর সাজার লগে আনা হয়েছে। এখন যদি বেশি কিছু গড়বড় করো না, তোমারে আমি পুলিশের হাতে তুলে দিয়া। বিশ্বাস, আমি এখন খাসা জায়গায় বসা বেঁধে বসে আছি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। এই ছোকরা, স্বার্থের খাল কেটে যে মালটা তুমি এখানে নিয়ে হাজির করেছো, সে কুমির নয় ঠিকই, কিন্তু কুমিরের চেয়েও ভয়ঙ্কর। তোর কপালটাই মন্দ, তোর কপালটাই মন্দ। এটা কি হইল? শালা যে আমারে ইটের বদল পাটকেল ছুঁড়ে মারলো। শালা এর মধ্যেও কিছু রহস্য লুকিয়ে আছে। এবার আমায় সেই রহস্যটা খুঁজে বার করতে হইব। গোপাল রে, তোর গোপালটাই মন্দ। মন্দ নয় দাদা, মন্দ নয়। আমার মনে হয় প্রিয়ার কপালটা সত্যিই ভালো, কারণ যে ছেলেটাকে আপনি নিয়ে এসেছেন ওর মধ্যে কোয়ালিফিকেশন ছাড়া বাকি আর সব গুণই বর্তমান। সত্যি ওই মূর্খাটার সাথে প্রিয়া বেহেনের বিয়া দেবে? মূর্খ শিক্ষিতের প্রশ্ন নয় দাদা, আমার একমাত্র লক্ষ্য আমার একমাত্র বোনকে সুখী করা। কিন্তু ওর তো কিছু নাই ভাইয়া, না আছে রোজগার, না আছে ঘর। সেই কথাটা কি একবার ভাইবা দেখেছো? আমি অবশ্য এখন থেকে ওই গোবর্ধন গড়গড়ি অর্থাৎ অতিথির নামে ফ্ল্যাট এবং বিজনেসের কাগজপত্র রেডি করতে শুরু করে দিই। শালা এরই ওই ভাগ্য। সে গোবর্ধন গড়গড়ি যে আমারই আরেক নাম, সেটা কেউ জানে না। এবার ওই ছোকরা বিয়া করবে আর সম্পত্তি হইব আমারও নামে। এমন করে কি ভাবছেন দাদা? ভাবছি তোমরা বহিনের কত ভালোবাসো, ঠিক যেমন কইরা আমি আমাকে সরমা বহিনের ভালোবাসি। কিন্তু দুঃখ কি জানো, একটা কি জানো ভাইয়া, সরমা বহিন চায় না যে আমি বেশি দিন এখানে থাকি। না, আমি বলছি আপনি আমার বাড়িতেই থাকবেন, শরমার কোনো অধিকার নেই এখান থেকে আপনাকে চলে যেতে বলে। শরমা, শরমা, আবার সরমারে ডাকতেছেন কেন ভাইয়া? আমাগো জন্য তোমাগো দুজনের মধ্যে কোনো অশান্তি হোক তা আমি চাই না। আমাগো মধ্যে অনেকখানি ব্যথা আছে, কিন্তু সেই ব্যথা বোঝার কেউ নাই ভাইয়া, কেউ নাই। দাদা আপনি শান্ত হন। তুমি ডাকছো? হ্যাঁ, দাদাকে তুমি কি বলেছো? ওই আমি কিছু বলিনি তো। দাদাকে তুমি এই বাড়ি থেকে চলে যেতে বলনি? আমি কখন ওনাকে বাড়ি থেকে চলে যেতে বললাম? ভাইরা কয় কি, তুই তুই আমার এই বাড়ি ছেড়ে চলে যেতে বলিসনি? বলিসনি? যদি চলে যেতেই বলেছি, আমার জন্য তোর এই সংসারে অনেক কথা শুনতে হয়। চলেই যদি যেতে বলেছি তাহলে তুমি চলে গেলেই পারতে। শরমা, তুমি জানো না গো, ওই লোকটা তোমার আমার মধ্যে
দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করছে মাত্র। কি বললি? আমি লোক? তারে তুই লোক কইলি হতভাগী? আমি তোদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাই? এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? দাদা আপনি শান্ত হন। না ভাইয়া, আমাদের মধ্যে হয়তো অনেকখানি অভাব আছে, তাই বলে স্বভাবটা নষ্ট করুন কেন? আমি এক্ষুনি চলে আসছি ভাই, আমি এক্ষুনি চলে আসছি। না দাদা না, আমি বলছি আপনার যতদিন খুশি আপনি এই বাড়িতেই থাকবেন। সরমা, তোমার কথায় দাদা ভীষণ দুঃখ পেয়েছেন, তুমি ওনার কাছে ক্ষমা চেয়ে নাও। কোনো অন্যায় আমি করিনি, আর ক্ষমাও আমি চাইতে পারবো না। সরমা, এবার কিন্তু সত্যি সত্যি আমাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হবে। আমি বলছি দাদার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। কি হলো, ক্ষমা চাও বলছি। আমাকে তুমি ক্ষমা করে দেবো। থাক ওই থাক, আর ক্ষমা চাইতে হইব না। যা, এখানে থাকার পাকাপাকি নাটকটা সফল হইল। সরমা, হ্যাঁ আমার কথায় তুমি কিছু মনে করো না। উনি তোমার মাসতুতো দাদা হলেও উনি তো আমাদের আত্মীয়, আর আত্মীয়ের যাতে কোনো অসম্মান না হয় সেটা দেখা আমাদের একান্ত কর্তব্য। তুমি আমাকে ভুল বুঝো না সরমা। এ কি তোমার হাতের আরেকটা বালা কথা? একটা তো তুমি হারিয়ে গিয়েছিল বলেছিলে, কিন্তু আরেকটা ওটাও হারাইয়া ফেলালি নাকি রে? ঈশ্বর, বহু কষ্টে এই হাত দুটো আমি লুকিয়ে রেখেছিলাম, আজ যেভাবে সামনে চলে আসবে আমি তো বুঝতে পারিনি। এখন আমি কি বলবো, কি জবাব দেবো আমি এখন? কি বলবো? কি হলো সরমা, তুমি চুপ করে আছো কেন? বলো ক না ক। ওটাও হারিয়া গেছে না খুইলা রাখছি? মনে পড়েছে, একটা হারিয়ে গেছে তো, তাই আরেকটা যাতে হারিয়ে না যায় সেই ভয়ে আমি ওটাকে খুলে রেখেছি। ওটা আমার মায়ের স্মৃতি সরমা, তাই আমি চাই ওই বালাটা সবসময় তোমার হাতেই থাক। ওই বালাটা তুমি আমায় দিও তো, ওটা দেখিয়ে অনুরূপ একই ডিজাইনের আরেকটা বালা আমি গড়িয়ে দেবো, কেমন? ঈশ্বর, আমি কেমন করে বলি সেই বালাটা আমি আগে সমেরে দিয়া দিয়াছি। আমি তোমার পায়ে পড়ি, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। না শুনলে না, তোমাকে এই পক্ষের স্বামী আমার এখানে যতদিন খুশি থাকার পারমিশনটা দিয়া গেল। কেমন কেমন নাটকটা করলাম বল দেখি? তোমারও গলার হাতটা তো মন্দ নয়, ঘড়ি চার পাঁচে কইব না। তোমার এই হাতটা দেখে তুমি নজর দিও না, এই হাতটা আমার স্বামী আমাকে ফুলসজ্জা রাতে উপহার দিয়েছে। দয়া করে তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দাও। এই হাড়ির কথা যখন আমার স্বামী জানতে চাইবে তাকে আমি কি জবাব দেবো? তাও তো বটে, তাহলে এমন কিছু দাও যা তোমার স্বামী জানতেই পারবে না। তার মানে মানেটা অতি সোজা, আর জিনিসটা হইল গিয়া তোমার মানুষ ছিল বড় মানুষের বেশে, ইতিহাসে বলে আদর কাজে বদলে গেছে দিন বদলের ফলে। অবাক হইও না, চমকে ওঠো না, অবাক হইও না, চমকে ওঠো না। মানুষ ছিল বড় মানুষের বেশে, ইতিহাসে বলে আদর কাজে বদলে গেছে দিন